আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ চেয়েছে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ পর্যবেক্ষণ করছেন, তিনি নিজের ফেসবুক পোস্টে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে ৩টি অসঙ্গতির কথা তুলে ধরেছেন। ডেভিড বার্গম্যান মনে করেন, যেহেতু মামলাটি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তাই বিচার প্রক্রিয়ায় এই ত্রুটিগুলো অনেক বেশি আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নজরে আসবে। তখন দেখা দিতে পারে নানা ধরনের প্রশ্ন। মজার ব্যাপার হলো, সম্প্রতি শেখ হাসিনা জাতিসংঘে আইনজীবীর মাধ্যমে যেসব নালিশ করেছেন, সেখানেও একই ধরনের অভিযোগ উঠে এসেছে। এদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অভিযোগ হলো ইউনূস প্রশাসনের লিখে দেয়া রায় দেওয়া হবে। তাই এই রায়ের প্রতিবাদে রোববারের পর সোমবারও বাংলাদেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে। এসব কিছুকে ছাড়িয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঢাকা পুলিশ কমিশনারের একটি নির্দেশ। পুলিশ আইনের দোহাই দিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 5 দিনের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। দর্শক, বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আছে। প্রশ্ন উঠেছে, একাধিক মানবাধিকার কর্মী আছে অধ্যাপক ইউনূসের যে পরিষদে, সেই সরকার আমলে কি তাহলে পুলিশ আবারও ভয়ঙ্কর রূপেই ফিরে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয়। গত বছরের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন। পরে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এবছরের 12 মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। শেখ হাসিনা মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপেরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে গত 1 জুন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর নানা আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 17 নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অনলাইনে তাদের কর্মসূচি ঘোষণা করে। প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায় পূর্ব নির্ধারিত বলে অভিযোগ আনা হয়েছে। দলটি 2 দিনের কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। 16 নভেম্বর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন ও হাত বোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে 4 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেওয়া হয়েছে। আইসিটি ও তার আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন চায় সুপ্রিম কোর্ট প্রশাসন। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সেনা মোতায়েনের জন্য ব্যবস্থা নিয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই মধ্যে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার একটি নির্দেশ দেওয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। bdnews24.com এর খবরে বলা হয়েছে, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে ওয়্যারলেসে কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন
উপকমিশনার সহ 3 জন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। বিষয়টি বিডি নিউজের কাছে স্বীকার করেছেন ডিএমপি কমিশনার নিজেই। তিনি বলেছেন, ওয়্যারলেসে তিনি বলেছেন, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা পুলিশের আইনেই বলা আছে। পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধির 96 ধারার কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়। দর্শক, এই একই বক্তব্য জুলাই আন্দোলনের সময় গুলি চালানোর পক্ষে ডিফেন্স হিসেবে তখনকার সরকার ও পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিং এর পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গত 11 নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার। এর পরদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনার এই সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটি বলেছে, দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিতরা। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের অভিযোগে চলা মামলাগুলোর বিচার প্রক্রিয়ার কড়া সমালোচক ছিলেন। এমনকি তখন তাকে আদালত শাস্তিও দিয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ডেভিড বার্গম্যান নিজের ফেসবুক পোস্টে 3টি গুরুতর প্রশ্ন তুলেছেন। প্রথমটি হলো, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বহির্বিশ্বের কাছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করা একটি বিতর্কিত বিষয়। তিনি দাবি করেছেন, বর্তমানে কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের বিচারের অনুমতি দেয় না। তিনি লিখেছেন, এই বিষয়টি সরকার ঊর্ধ্বতনরা জানেন। এমনকি বেশ কয়েকজন ব্যক্তি সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে হয় মামলাটি হেগের আইসিসিতে পাঠানো হোক, কিংবা যদি অনুপস্থিতিতে বিচার করা হয় তাহলে অভিযুক্তদের বিশ্বাসযোগ্য ডিফেন্স নিশ্চিত করার জন্য অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আইনের বিধানগুলো সংশোধন করা উচিত। ডেভিড বার্গম্যান বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের অনেক সংশোধন করলেও অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারের বিধানগুলো স্পর্শই করেনি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আদালত তাদের পক্ষে শুনানির জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। এই আইনজীবী নিয়োগ ও আইনজীবীর কর্মকাণ্ড নিয়ে ডেভিড বার্গম্যান গুরুতর 2টি অভিযোগ বা ত্রুটির কথা তুলে ধরেছেন নিজের পোস্টে। বিষয়টি নিয়ে তিনি গত 3রা আগস্ট লিখেছিলেন। তিনি বলেছেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রীই নন, তার সঙ্গে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও আইনজীবী। আসাদুজ্জামান খান পলাতক। এটি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করে, যা তাদের প্রত্যেকের যথাযথ আইনি সুরক্ষা প্রাপ্তিতে বাধা। কারণ বিচারে এই 2 অভিযুক্ত ব্যক্তির স্পষ্টতই একেবারে ভিন্ন স্বার্থ থাকতে পারে। যেমন ধরুন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর দায় চাপাতে পারেন, অথবা এর উল্টোটাও হতে পারে। ডেভিড বার্গম্যান বলেছেন, প্রত্যেক পলাতক আসামির পক্ষে অবশ্যই আলাদা একজন আইনজীবী থাকা উচিত। তার চেয়েও গুরুতর অভিযোগ হলো, আদালত নিযুক্ত এই আইনজীবী একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী, কিন্তু আন্তর্জাতিক ফৌজদারি আইনে মামলা লড়ার মতো তার কোনো অভিজ্ঞতা নাই। তৃতীয় অভিযোগটি হলো, বিচার শুরু হওয়ার মাত্র 5 সপ্তাহ আগে ডিফেন্স লয়াররা প্রসিকিউশনের সাক্ষ্যের পুরো অংশ পেয়েছিলেন। ডেভিড বার্গম্যানের বিষয় হলো, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ করেছে তিনি নিজের প্রস্তুতির জন্য অতিরিক্ত কোনো সময় চাননি। বিচারের প্রথম দিনে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন মুলতবি চাননি, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে এটি করবেন। ডেভিড বার্গম্যানের যুক্তি হলো, যে কোনো যোগ্য আইনজীবী এমন পরিস্থিতিতে শুনানি মুলতবি করার জন্য কঠোর চাপ দিতে পারতেন। তাই এটি অবিশ্বাস্য লাগছে এই ব্রিটিশ সাংবাদিকের কাছে যে কোনো আইনজীবী, বিশেষত যে মামলায় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারছেন না, সেখানে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগের সাথে জড়িত এত অল্প সময়ের মধ্যে 2 জন ব্যক্তির পক্ষে পর্যাপ্তভাবে ডিফেন্স আর্গুমেন্ট তৈরি করতে পারেন। এমনকি এই আইনজীবী আসামিপক্ষের একজন সাক্ষীও আদালতে হাজির করেননি। ডেভিড বার্গম্যানের আশঙ্কা, এই ত্রুটিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। দর্শক, শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই খান পান্না। তবে আদালত তা খারিজ করে দিয়েছিল। আন্তর্জাতিক অভিজ্ঞ আইনজীবী নিয়োগের চেষ্টাও হয়েছে, সেটিও সফল হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে এই বিচার নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটি হলো, শেখ হাসিনাকে নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি।
দলটির দাবি, ট্রাইব্যুনাল বা রাষ্ট্র নিজেদের পছন্দ মতো বিবাদী পক্ষের আইনজীবী নিয়োগ করেছে। এসব আইনজীবী নিয়োগে আসামি শেখ হাসিনার সম্মতি নেওয়া হয়নি। এটি একটি বৈশ্বিক নীতির লঙ্ঘন। যে কোনো অভিযুক্ত ব্যক্তির নিজের আইনজীবী বেছে নেওয়ার অধিকার রয়েছে। জাতিসংঘের দায়ের করা নালিশে বলা হয়েছে, মামলাটি পরিচালিত হচ্ছে অস্বাভাবিক দ্রুততায় এবং প্রস্তুতির জন্য আসামিপক্ষকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। জেরা ও প্রতিরক্ষার সুযোগ সীমিত করা হয়েছে। বিবাদী পক্ষের আবেদনগুলো দ্রুততার সঙ্গে খারিজ করা হয়েছে। আওয়ামী লীগের দাবি কিংবা আইসিটির পর্যবেক্ষকদের যতই মত থাকুক না কেন, সোমবার আদালত রায় ঘোষণা করবে। এখন দেখার বিষয় সেই রায় কি হয় এবং আওয়ামী লীগ সেই রায়ের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেখায়। ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানিয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিলেন, এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না। আর শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে, আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন, তার উত্তর মিলে এই একটি লাইনে, যেখানে তিনি বলছেন মানে আদৌ এক্সটার্নাল প্রেশার, বাইরের কোনো চাপ ছিল কিনা এবং কি ধরনের চাপ ছিল সেটা আমি বলতে পারবো না। তার মানে ওয়াকারুজ্জামান কার সিদ্ধান্তে কাজ করছিলেন, কার চাপে কাজ করছিলেন, আদৌ কারো চাপে কাজ করছিলেন কিনা এ বিষয়টা শেখ হাসিনা জানেন না, পরিষ্কার করে বললেন। বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে শেখ হাসিনা যখন একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন, তখন ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18কে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারটিকে বিস্ফোরক না বলে কোনো উপায় নাই। কারণ শেখ হাসিনার সঙ্গে বেশিরভাগ সাক্ষাৎকারগুলোতেই যখন আলোচনা, প্রশ্ন, এগুলো মূলত তার আসন্ন বিচারের রায় বা যে প্রক্রিয়ায় বিচার চলছে তা নিয়ে, ইউনূস সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেসব বিষয়ে তার মতামত প্রসঙ্গে ঘুরপাক খেয়েছে এবং এ ধরনের প্রশ্নই বারবার করা হয়েছে যে শেখ হাসিনা ফিরবেন কিনা, কি তার রাজনৈতিক পরিকল্পনা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে। CNN নিউজ 18-এ মনোজ গুপ্তর নেওয়া এই সাক্ষাৎকারটিতে সাংবাদিক সরাসরি আলোচনাটিকে নিয়ে গেছেন আসলে 5ই আগস্ট কোন প্রেক্ষিতে, কোন পরিপ্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো। ওয়াকারুজ্জামান সরাসরি প্রশ্ন করা হয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তখন কি ভূমিকা ছিল, সামরিক এবং বেসামরিক একটি পক্ষের মধ্যে একটা ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র তিনি দেখেন কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে কি ভূমিকা ছিল, চীনের কি ভূমিকা ছিল, ভারত কিভাবে তার ভারতে অবস্থানের বিষয়টি দেখছে, এমন সব প্রশ্ন। আমাদের প্রত্যেকেরই ভীষণ একটা কৌতূহলের জায়গা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন কিনা। আমি বরাবর বলে এসেছি এটা একটা পরিষ্কার সামরিক অভ্যুত্থানের ঘটনা। 3 তারিখেই সেনাপ্রধান ওয়াকার বলে দিয়েছিলেন যে তিনি আর শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে চলবেন না, মানে তিনি বলে দেন নাই কাউকে, তিনি এ বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন তার জুনিয়র অফিসারদের সঙ্গে সেনা সদরের এক দরবারে, আর সে খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপরেও শেখ হাসিনার সঙ্গে শীর্ষ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সঙ্গে যেসব বৈঠক, সে সময়ের পরিস্থিতি সামাল দেওয়ার যেসব বৈঠক, সেসবে ঠিকই যোগ দিয়ে যাচ্ছিলেন, শেখ হাসিনাকে আশ্বাস দিয়ে যাচ্ছিলেন। এমনকি 4 তারিখ গভীর রাত পর্যন্ত 5 তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে ঠেকানো হবে সে বৈঠকেও উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু 5 তারিখ সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি কোনো এলাকায় ঠেকায় না, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার বাহিনীকে প্রহরায় রাখার সিদ্ধান্ত নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ঢাকাকে আরো বেশি সুরক্ষিত রাখতে। সেই পয়েন্টগুলো থেকেই, যেমন উত্তরা সহ সেই পয়েন্টগুলো থেকেই তিনি সেনাবাহিনীর প্রহরা উঠিয়ে নেন এবং মানুষের ঢল ঢুকতে দেন। আর অন্যদিকে 4 তারিখ শেখ হাসিনার সঙ্গে গণভবনে বসে যখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে 5 তারিখের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বৈঠক চলছে, তার পরপরই নিজের বাড়িতে ফিরে, মানে সেনা ভবনে ফিরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন। খালেদা জিয়ার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবরের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক দলগুলোকে 5 তারিখ সকাল দুপুর নাগাদই সেনাবাহিনীর সদর দফতরে, সেনাপ্রধানের দফতরে নিয়ে আসার জন্য আহ্বান জানান। তার মানে 5 তারিখ ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা চলে গেলেন, আমি আপনাদের সঙ্গে GM কাদের, যিনি সেনা প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন, তার সাক্ষাৎকার, গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার এবং অন্যান্য সূত্র
প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সেনাপ্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে আমি আপনাদেরকে এরকম একটা পরিস্থিতি হাজির করেছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর একটি বিমানে করে ভারতের পথে রওনা হয়েছেন এবং এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি গণভবন ছাড়বেন এবং ভারতের দিকে যাবেন। কারণ সেনাপ্রধান তখন সেনা নিবাসে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে। তো এই পরিস্থিতিতে এতটুকু এই বিষয়গুলো যখন আমাদের আবছা আবছা জানা, আমরা যখন এক একজন নানা রকম সূত্র মিলিয়ে এক একটি তত্ত্ব হাজির করছি, আরেক দল প্রশ্ন করছেন যে এই বিষয়গুলো তো আসলে সেনাপ্রধান আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়, কাজেই এগুলো শেষ পর্যন্ত একটা সন্দেহ কিনা, একটা ধারণা কিনা, এসব বিষয়ে যখন আলাপ আলোচনা বন্ধই হয় না। আমি সবসময় বলি যতদিন শেখ হাসিনা না মুখ খুলবেন ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে ততদিন নিশ্চিত করে বলা মুশকিল হবে যে ওয়াকারুজ্জামান কি করেছিলেন 5ই আগস্ট, আর কেনই বা শেখ হাসিনা যাকে আমরা সাদা চোখে কু বলছি তিনি তাকে কু বলছেন না। এই বিষয়গুলোর ফয়সালা আসলে শেখ হাসিনাকেই করতে হবে। CNN নিউজ 18-এ শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারটি আমার কাছে সে কারণেই বিস্ফোরক, কারণ এই প্রথম শেখ হাসিনাকে কেউ সরাসরি প্রশ্ন করলেন যে ওয়াকারুজ্জামানের ভূমিকা সেদিন কি ছিল বা সে সময়টায় কি ছিল এবং শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি বিষয়ে কথা হয়েছিল এবং কি পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হলো। এবং এই প্রত্যেকটি সাক্ষাৎকার শেখ হাসিনা যেহেতু ইমেইলের মাধ্যমে উত্তর দিয়ে দিচ্ছেন, কাজে ভাববার কোনো কারণ নাই যে সাংবাদিক তিনি অন্য কোনোভাবে উত্তর দিয়েছেন এবং সাংবাদিক সেই উত্তরটিকে নিজের মতো ইন্টারপ্রেট করে বা কোনোভাবে ভাষাটা নিজের মতো পড়ে নিয়ে লিখেছে। কাজেই শেখ হাসিনা সুচিন্তিত উত্তর দিয়েছেন, তার বিশ্লেষণ জানিয়েছেন এবং এই সাক্ষাৎকারটিতে মনোজ গুপ্ত শুরুই করেছিলেন তার সাক্ষাৎকারটি এই প্রশ্ন করে শেখ হাসিনাকে যে ঠিক কি গোয়েন্দা তথ্য অথবা হুমকির ইঙ্গিত আপনার কাছে ছিল যে কারণে আপনাকে ঢাকা ছাড়তে বাধ্য হলো, কম্পেলড ইউ টু লিভ ঢাকা। ওয়াজ ইট আ জেনুইন কু অ্যাটেম্পট? এটা কি সত্যিকারের একটা অভ্যুত্থান প্রচেষ্টা ছিল, একটা কলাপস অফ কমন স্ট্রাকচার, মানে আপনার প্রশাসনের যে নির্দেশনার যে কাঠামো সেটা ভেঙে পড়েছিল, নাকি an orchestrated forced exit with tacit consent from your own security circle, নাকি একটা সাজানো বাধ্যতামূলক আপনাকে মানে দেশত্যাগ করতে বাধ্য করার একটা সাজানো ছক যেটাতে আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনীর ট্যাসিট কনসেন্ট মানে এক রকমের সরাসরি সম্মতি ছিল। শেখ হাসিনা তার উত্তরে বলছেন যে আর অগাস্টের শুরুর মধ্যেই এই শান্তিপূর্ণ যে বিক্ষোভ চলছিল সেটা ভীষণভাবে একটা স্টেট অফ ললেসনেস মানে একটা নৈরাজ্য, বিশৃঙ্খলা, সহিংস মব এসবে পরিণত হয়, যেখানে র্যাডিক্যাল মানে এক রকমের চরমপন্থী বিক্ষোভকারীরা সহিংস মব সৃষ্টি করতে থাকে এবং সেটা আসলে ওই যে সরকারি চাকরির কোটা নিয়ে ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল তা থেকে অনেক অনেক দূরে সরে যায়। এবং অবশ্যই তিনি বলছেন যে কি ধরনের ফুল স্কেল যে কনস্পিরেসি, পুরো ষড়যন্ত্রটা চোখে পড়তে দেরি হয়, মানে সেটা তিনি আরো অনেক পরে পুরো ষড়যন্ত্রটা বুঝতে পারা যায়, কিন্তু যেই মাত্র ইউনূস ক্ষমতায় আসলেন আর সাথে সাথে ওই সময়ের মব ভায়োলেন্স সৃষ্টি করা, ভয়াবহ সহিংসতা ঘটানো সকল বিক্ষোভকারীকে দায়মুক্তি দিয়ে দিলেন যে তাদের কোনোদিন বিচার আচার করা যাবে না। এবং যখন শেখ হাসিনা সরকার যেসব তদন্ত কমিশন করেছিলেন সেই তদন্ত কমিশনগুলো, বিচার বিভাগীয় তদন্ত কমিশনগুলো তিনি ভেঙে দিলেন, তখন শেখ হাসিনা বলছেন তার কাছে পরিষ্কার হলো যে একটা পরিকল্পনা নিশ্চয়ই ছিল, না হলে আস্তে আস্তেই কেন এদেরকে দায়মুক্তি দিতে হবে যারা সহিংসতা সৃষ্টি করেছে তাদেরকে, এবং কেন বিচার বিভাগীয় তদন্ত ভেঙে দিতে হবে, নিশ্চয়ই একটা সরকার পতন ঘটানোর জন্য একটা বড় ধরনের পরিকল্পনা ছিল। কিন্তু তিনি বলছেন যে তখন আসলে লিভিং মানে বের হয়ে যাওয়াটা দেশটা একটা ম্যাটার অফ সার্ভাইভাল ছিল, আত্মরক্ষার বিষয় ছিল, শুধুমাত্র তার জীবনের হুমকি ছিল তাই নয়। শেখ হাসিনা বলছেন আমি কিছুতেই দেশ ছাড়তে চাইছিলাম না, কিন্তু সেটা শুধু আমার জীবনকে হুমকির সম্মুখীন করতো তাই নয়, আমার চারপাশে যারা ছিলেন তাদের জীবনকেও হুমকির সম্মুখীন করতো। আমি আপনাদেরকে আগেও বলেছি যে তার যে নিরাপত্তা রক্ষীরা SSF প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যারা শেষ পর্যন্ত তাকে ঘিরে থেকেছিলেন এবং তার নিরাপদ বের হয়ে যাওয়াটা যাদের সমন্বয়ে ঘটছিল
তাদের জীবন তখন হুমকির সম্মুখীন হতো। এখন সরাসরি প্রশ্ন করছেন মানজ গুপ্ত এই জায়গায় এসে, হাউ ফার ওয়াজ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ইনভলভড ইন নেগোশিয়েটিং ইউর এক্সিট? মানে আপনার বের হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনায় ওয়াকারুজ্জামান কতটা ইনভলভ ছিলেন? আপনি কি মনে করেন উনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি আপনি মনে করেন উনি মার্কিন কূটনৈতিক চাপে সিদ্ধান্ত নিচ্ছিলেন, অথবা উনি আসলে আরো রক্তপাত কমানোর জন্য একটা ভারসাম্যমূলক অবস্থান গ্রহণ করতে চাচ্ছিলেন? শেখ হাসিনা তখন শুরু করেন তার উত্তরটা এটা বলে যে দ্য মিলিটারি ওয়াজ ফেসড উইথ অ্যান ইম্পসিবল সিচুয়েশন, মানে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল এক অসম্ভব অবস্থা, কাজেই সেনাবাহিনী তখন সেই অসম্ভব অবস্থাটা কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে মানে তার মুখোমুখি হয়ে পড়েছিল। এবং তিনি বলেছেন যে একটা সাংবিধানিক সরকারকে একটা ভয়াবহ সহিংস মব থেকে, মবের মানে বিক্ষোভের মুখে রক্ষা করা, আরো মানে জীবনহানি বন্ধ করা, এই পুরো বিষয়টাই আসলে একটা অসম্ভব পরিস্থিতি। তখন তিনি বলছেন যে তার এবং ওয়াকারুজ্জামানের ডিসকাশন, আলোচনা সবসময় ফোকাস করেছে অন প্রিভেন্টিং আ কমপ্লিট ব্রেকডাউন ইন ল অ্যান্ড অর্ডার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে পুরোপুরি ভেঙে না পড়ে। তার সঙ্গে ওয়াকারুজ্জামানের কথা অতটুকুই হয়েছে যে এই পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে দেওয়া যাবে না, এবং এর পাশাপাশি কথা হয়েছে তার পরিবার, শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনার স্টাফ, শেখ হাসিনার কর্মীবৃন্দের জীবনের ঝুঁকি নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, এবং কথা হয়েছে ঢাকার রাজপথে যে অর্ডিনারি সিভিলিয়ানরা আছেন, যে সাধারণ নাগরিকরা আছেন। দেখেন, শেখ হাসিনা কিন্তু স্বীকার করছেন যে সাধারণ নাগরিকরা তখন ঢাকার রাজপথে নেমে এসেছিলেন। তিনি বলছেন ঢাকার রাজপথে যে সাধারণ নাগরিকেরা আছেন তাদের সেফটি নিয়েও তার সঙ্গে ওয়াকারুজ্জামানের আলাপ হয়েছে। এরপরে যে মন্তব্যটা শেখ হাসিনা করলেন সেটা অনেক প্রশ্নের উত্তর দেবে। শেখ হাসিনা তারপর বলছেন, whether or what kind of external pressure influence decisions I cannot say. শেখ হাসিনা ওয়াকারুজ্জামান এইরকম একটা পরিস্থিতিতে আসলে যা সবচেয়ে ভালো হয়েছে সে সিদ্ধান্তই নিয়েছেন, কিংবা শেখ হাসিনা ওয়াকারুজ্জামান যা যা সিদ্ধান্ত নিয়েছেন সে সব বিষয়ে অবগত ছিলেন, বা সেই বিষয় মানে ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানিয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিলেন, এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না। আর শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে, আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন, তার উত্তর মিলে এই একটি লাইনে, যেখানে তিনি বলছেন মানে আদৌ এক্সটার্নাল প্রেশার, বাইরের কোনো চাপ ছিল কিনা এবং কি ধরনের চাপ ছিল সেটা আমি বলতে পারবো না। তার মানে ওয়াকারুজ্জামান কার সিদ্ধান্তে কাজ করছিলেন, কার চাপে কাজ করছিলেন, আদৌ কারো চাপে কাজ করছিলেন কিনা এ বিষয়টা শেখ হাসিনা জানেন না, পরিষ্কার করে বললেন। ওয়াকারুজ্জামান ঠিক কি করেছেন সেটা বললেন না হয়তো, কিন্তু তিনি যে সন্দেহ করেন সেটা পরিষ্কার করলেন। এবং শেখ হাসিনার মুখ থেকে এর আগে আমরা ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে এরকম কোনো মন্তব্য বা কোনো মন্তব্যই শোনার সুযোগ হয়নি আমাদের। এরপর ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 এর সাংবাদিক মনোজ গুপ্ত প্রশ্ন করছেন, where of a coordinated plan within the civil military establishment to install a caretaker facade government? মানে ওই যে ওয়াকারুজ্জামানের মানে সেনা ভবনে যে আলাপ চলছিল, সেনা সদর দপ্তরে যে আলাপ চলছিল 5ই আগস্ট, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওয়াকারুজ্জামানের, রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে আসলেন ওয়াকারুজ্জামান, জামায়াতে ইসলামী, বিএনপি। আমাদের সঙ্গে 5ই আগস্ট যখন জাতির সামনে ভাষণ দিতে এলেন তখনও কিন্তু ওয়াকারুজ্জামান প্রথমেই বললেন আমার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির আছেন এবং বিএনপির নেতৃবৃন্দ আছেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দকেও তখন ডেকেছিলেন, জোনায়েদ সাকিকে ডেকেছিলেন, হেফাজতে ইসলামের মামুনুল হককে ডেকেছিলেন। এই যে সবাইকে ডেকে তিনি সেনা সদর দফতরে তখন একটা কেয়ারটেকার ফাসাদ গভর্নমেন্ট, এই শব্দটা ব্যবহার করেছেন ভারতীয় সাংবাদিক, যে তত্ত্বাবধায়ক সরকারের মুখোশ পরিয়ে যে একটা সরকার তখন সামরিক বেসামরিক এস্টাবলিশমেন্ট মানে শক্তিশালী পক্ষগুলো মিলে তৈরি করার চেষ্টা করছে, সে বিষয়টাতে শেখ হাসিনা অবগত ছিলেন কিনা, শেখ হাসিনা জানতেন কিনা। শেখ হাসিনা বললেন যে, এবং তাকে জিজ্ঞেস করা হলো who were the key intermediaries, মানে কারা এর প্রধান মধ্যস্থক ছিল।
তখন শেখ হাসিনা বলছেন, আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ এনি কোঅর্ডিনেটেড প্ল্যান অ্যাট দ্যাট টাইম। আমি আপনাদের বলেছি সেনা দফতরে যে সেনা প্রধান শেখ হাসিনা ঢাকায় থাকতেই নতুন সরকার গঠনের আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু করে দিয়েছেন, আর 4 তারিখ থেকে যোগাযোগ করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। শেখ হাসিনার এ বিষয়ে কোনো ধারণা ছিল না, কারণ সেনাপ্রধান তা এই কথা শেখ হাসিনাকে জানান নাই বা সরকারকে জানানোর কোনো প্রয়োজন বোধ করেন নাই। তো শেখ হাসিনা লিখছেন, আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ এনি কোঅর্ডিনেটেড প্ল্যান অ্যাট দ্যাট টাইম। আমি এ বিষয়ে এরকম একটা সমন্বিত পরিকল্পনা বিষয়ে কিছু জানতাম না। আমি শুধুমাত্র আমার দেশ এবং আমার জনগণের নিরাপত্তার বিষয়টির দিকে ফোকাস করেছি, এবং একমাত্র 5ই আগস্টের পর আমার চোখে পড়তে থাকলো যে কি ধরনের একটা মানে পূর্ব পরিকল্পিত কু ঘটে গেছে, মানে একটা পূর্ব পরিকল্পিত অভ্যুত্থান ঘটে গেছে। যেই স্পিডে এসে, যেই গতিতে এসে ইউনূস ক্ষমতা নিয়েছেন, মানে ভাবেন, এখন তো বলা হচ্ছে, কেউ বলছেন 3 তারিখে ছাত্র শিবির নেতা ফোন করেছেন, কেউ বলছেন 4 তারিখে ছাত্র শিবির নেতা ফোন করেছেন, আর ছাত্র শিবির নেতা মানে ডাকসুর ভিপি সাদিক কায়েম ফোন করেছেন। এটা হচ্ছে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের ভাষ্য। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের ভাষ্য হচ্ছে তারা 4 তারিখে ইউনূস স্যারের সঙ্গে যোগাযোগ করে ডক্টর ইউনূসকে শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিতে অনুরোধ জানিয়ে রেখেছিলেন। তার মানে অন্তত 3-4 তারিখ থেকে যে এটা ফাইনাল হয়ে গেছে সেটা তো জানা কথাই, কিন্তু যেই গতিতে এসে ইউনূস ক্ষমতা নিলেন, শেখ হাসিনা বলছেন যে, এবং যেই গতিতে তিনি ক্ষমতা নিয়ে সহিংসতা সৃষ্টিকারীদের দায়মুক্তি দিয়ে দিলেন, মানে যে পরিমাণ, মানে পুলিশ ঝুলিয়ে রাখা হয়েছে, পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া হয়েছে, এই যে এসেই তিনি সিদ্ধান্ত নিলেন যে না না, এদেরকেও কোনো শাস্তির মুখোমুখি করা হবে না। এবং আবারও শেখ হাসিনা বলছেন, এবং আমরা যে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছিলাম সেগুলো যে তিনি ভেঙে দিলেন, তাতে পরিষ্কার যে দেয়ার ওয়াজ আ প্রি কনসিপ্ট স্ট্র্যাটেজি, যে একটা পূর্ব পরিকল্পিত কৌশল সেখানে ছিল। ইউনূস ইট সিমস হ্যাড বিন প্রিপেয়ারিং টু সিজ পাওয়ার অর দোজ হু ইনস্টলড হিম হ্যাড। তার মানে ইউনূসের পরিকল্পনাই ছিল যে উনি প্রস্তুতিই নিচ্ছিলেন যে উনি এসে ক্ষমতা নেবেন, অথবা যারা এই পুরো পরিকল্পনাটা করেছে তাদের পরিকল্পনায় ইউনূস ছিলেন, যে ইউনূসকে তারা নিয়ে আসবেন। এই সাক্ষাৎকারটির লাইনে লাইনে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, তবে আমার মনে হয় এই সাক্ষাৎকার বিস্ফোরক হয়ে উঠেছে ওয়াকারুজ্জামান বিষয়ে, এবং ইউনূস সাহেব কত দ্রুত ক্ষমতায় চলে এলেন। এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার গড়তে একটা পক্ষের সক্রিয় পূর্ব পরিকল্পিত পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার মন্তব্য এই সাক্ষাৎকারেই প্রথম জানা গেল।